আচ্ছা দেখো, আমরা গতদিনে ইনভার্স ম্যাট্রিক্স করছিলাম। আজকে আমরা আলোচনা করব যেটা বলছিলাম গতদিনেই, যে প্রশ্নমালা কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা হচ্ছে 1 এর বি, ক্রেমারের সূত্র করতে চাইছিলাম। আমি একটা অঙ্ক লিখে ফেলছি অলরেডি, যেটা হচ্ছে কি 13 আই নাম্বার অঙ্ক। 13 আই নাম্বার অঙ্ক দেওয়া আছে কি, যে a ইকুয়াল এত, b ইকুয়াল এত, x ইকুয়াল এত, ax ইকুয়াল b হলে ক্রেমার পদ্ধতিতে x y নির্ণয় করো। তো আমরা অঙ্ক করতে করতেই আসলে রুলটা শিখতে চাচ্ছি। হ্যাঁ, তো দেখো তোমরা লিখে ফেলো সলিউশন লেখো সলিউশন। আচ্ছা, সলিউশনে কি করতে হবে? সলিউশনে দেখো এখানে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে ax ইকুয়াল b, তাহলে আমরা লিখব ax ইকুয়াল b। লিখতে পারো যে দেওয়া আছে লিখতে পারো যে দেওয়া আছে ax ইকুয়াল b। আচ্ছা, তাহলে দেখো a সমান আমাদের কি দেওয়া আছে, a সমান দেওয়া আছে 4235, x সমান আমাদের দেওয়া আছে xy ইকুয়াল b দেওয়া আছে আমাদের কত 61। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স আমাদের গুণ আছে, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করে দেই। এই দুইটা ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি, আমরা গুণ করা জানি যে এর সারিটার কলাম বরাবর বসায় দিতে হয়। তাহলে এটা কত হচ্ছে 4x + 2y, এটা যদি এই বরাবর বসায় দেই গুণ করি, তাহলে কত হবে 3x + 5y ইকুয়াল এই পাশে কত হচ্ছে 61। কিছু করে নাই, এটা গুণ করে দিছি, এটা গুণ করে এটা ইকুয়াল, এটা b ছিল, b যেটা ছিল সেটাই ছিল। এখন দেখো, এখন দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হবে, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম যে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হবে, তাহলে কি হয়, দুইটা ম্যাট্রিক্সের ভুক্তিগুলা পরস্পর সমান হয়, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি এরকমটা যে 4x + 2y = 6 লিখতে পারি, আর এটা হতে পারে কি 3x + 5y = 1 লিখতে পারি। তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা নাই আশা করি, লেখেন এই পর্যন্ত লেখেন। আচ্ছা, আমাদেরকে ক্রেমার পদ্ধতিতে কি করতে হবে, xy নির্ণয় করতে হবে, এখন দেখো তো এইখানে যে ইকুয়েশনগুলো আসছে, এগুলা কিন্তু আমরা ক্লাস 9 10 এ মেলাগুলো নিয়মে কিন্তু করছিলাম। আমি তোমাদেরকে যখন সরল রেখা শিখেছিলাম তখন বলছিলাম যে এই অঙ্কগুলো কিভাবে করা যায়, অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন, অনেকগুলো নিয়মে এই অঙ্কগুলো থেকে কিন্তু xy এর মান বের করা যায়। কিন্তু এখানে আমাদেরকে একটা স্পেসিফিক রুল দেয়া আছে, কি করতে হবে, আমাদেরকে ক্রেমার পদ্ধতিতে xy এর মান বের করতে হবে। আচ্ছা, এবারে আসো যে কথাটা বলতেছিলাম যে ক্লাস 9 10 এ আমরা কি করছিলাম, যে এখান থেকে আমরা মেলাগুলো রুল শিখছিলাম, যে অপনয়ন, বজ্রগুণন, প্রতিস্থাপন, এবং আমি তোমাদেরকে একটা নিয়ম দেখাইওছিলাম যে সরলরেখাতে ছেদ বিন্দু নির্ণয় কিভাবে করে, সেখানে কিন্তু xy এর মান বের করে শিখাইছিলাম। তো এখানে যদি একটা স্পেসিফিক পদ্ধতি দিছে ক্রেমার পদ্ধতিটা কি হচ্ছে, ক্রেমার পদ্ধতিতে বের করা যায় xy এর মান বের করার একটা সূত্র আছে, ওটা আলাদা করে লিখতেছি, তোমাদের লেখার দরকার নাই। x এর মান বের করার সূত্র হচ্ছে dx/d, হ্যাঁ, আর y এর মান বের করার সূত্র হচ্ছে dy/d। এটা হচ্ছে ক্রেমার পদ্ধতি, এটাই হচ্ছে রুল, যে x বের করা যাবে এইভাবে, y বের করা যাবে, এলে লেখা দরকার নাই। z কিভাবে বের করা যাবে, z বের করা যাবে dz/d। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে d কি, dx কি, dy কি, dz কি, তাই তো? এটা হইলেই আমরা তাহলে এই সূত্রগুলোতে মান বসাই দিলে আমরা পেয়ে যাব। এখন আসো এইটাই তোমাদেরকে শেখাবো যে dx কিভাবে বের করে, d কিভাবে বের করে, dy কিভাবে বের করে, এই জিনিসটাই আমরা দেখব। দেখো এখান থেকে d কিভাবে বের করা যাবে, এখান থেকে d লেখা যাবে d ইকুয়াল লেখা যাবে এই যে x আর y এর যে সহগগুলো আছে, এই সহগগুলা দিয়ে যে নির্ণায়কটা হবে ওইটাই হচ্ছে d, তার মান বের করতে হবে। তাহলে দেখো এটা কত হচ্ছে 4 2 3 5, মানে x y এর সহগগুলা যেটা ওইটাই হবে d। তাহলে এটা হয়ে গেল, এটা তাহলে আমরা এখন গুণ করে দিতে পারবো। তাহলে এটা হচ্ছে কত, 4 5 20 - 3 2 6, তাহলে এটা আমাদের কত হলো 14। এখন প্রশ্ন হচ্ছে dx কি হবে, dx পরে কিন্তু আমি ABCD দিয়ে লেখার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে দেখো dx কি হবে, dx হবে এবার x গুলা বাদ। যখন আমরা dx বের করব তখন এই x গুলা বাদ, x গুলার জায়গায় কি হবে, এই কনস্ট্যান্ট গুলা বসাই দেব, তাহলে কনস্ট্যান্ট গুলা বসাই 6 1, আর এগুলা ঠিক থাকবে 2 5। তাহলে dx আমাদের বের হয়ে গেল কত, 5 6 30 - 2, তার মানে 28। ওকে, হয়ে গেল। এবার আসো dy বের করব, আমাদের তো এখানে শুধু দুইটা ভেরিয়েবল আছে x আর y। এবার বের করি dy কিভাবে বের করা যাবে, এইবার y এর কলামটা চেঞ্জ হবে, তাহলে x এর এটা ঠিক থাকলো কত 4 3, এবার y এর জায়গাটা বাদ, y এর জায়গাটায় কনস্ট্যান্টটা হবে 6 1, তাহলে এটা কত হলো 4 - 3 6 18, তাহলে এটা কত হলো -14। এখন ওই যে রুলগুলো সূত্রগুলো লিখে দিছিলাম, ওগুলাতে মান বসালে হয়ে গেল অঙ্ক। যখন d বের করব তখন x y এর সহগগুলা, যখন dx বের করব তখন x এর কলামটা বাদ, ওইখানে খালি কনস্ট্যান্টের কলামটা বসায় দিতে হবে। যখন dy বের করব তখন y এর কলামটার জায়গায় কনস্ট্যান্টটা বসায় দিতে হবে। ঠিক ওরকমই যখন dz বের করব তখন z এর কলামটা বাদ যাবে, ওই জায়গায় খালি কনস্ট্যান্টগুলো বসানো হবে।
সহজ না? খুবই সহজ। এখন তাহলে আমরা কি করব? এখন অতএব x ইকুয়াল আমরা লিখব কি dx বাই d। তাহলে dx আমাদের কত আসছে? dx বের হচ্ছে 28, d বের হচ্ছে আমাদের কত? 14। তাহলে এটা 2 হয়ে গেল। y বের করব কত? dy বাই d। তাহলে dy আমাদের কত বের হচ্ছে? dy বের হচ্ছে আমাদের -14, এটা হচ্ছে 14, তার মানে -1। তাহলে অতএব xy ইকুয়াল 2 -1 অ্যান্সার হয়ে গেল। এখন কথা হচ্ছে এইটাতে কি ছিল? এইটাতে দুইটা ভেরিয়েবল ছিল, x আর y দুইটা ভেরিয়েবল ছিল। এইবার যদি তিনটা ভেরিয়েবল হয়, মানে x y z এরকম যদি ভেরিয়েবল হয়, তিনটা যদি চলক থাকে, তাহলে কি হবে? তাহলে আমরা অঙ্ক করব ঠিক পরের অঙ্কটাই, 13 কত 13 j করব। আচ্ছা, তাহলে আমরা অঙ্ক করব কেতাবউদ্দিন স্যারের প্রশ্নমালা 1 এর বি, অঙ্ক নাম্বার হচ্ছে 13 j। আচ্ছা, 13 যে অঙ্কটা কি দেওয়া আছে যে a ইকুয়াল এত, b ইকুয়াল এত, c ইকুয়াল এত, বলা আছে a ক্রস b ইকুয়াল c হলে ক্রামের নিয়মে সমীকরণ জোটটি সমাধান করো, সমীকরণ জোটটি সমাধান করো। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে আমরা লিখব কি দেওয়া আছে লিখব, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে? a ক্রস b ইকুয়াল c দেওয়া আছে, a ক্রস b ইকুয়াল c। তাহলে a এর মান কত আছে? 1 4 2 4 0 3 2 3 2। এটার সাথে b গুণ আছে, b আছে কত? x y z। c আছে কত? c আছে 2 5 4, 2 5 4। আচ্ছা, আগের মতোই এটা গুণ করে দেব, এটা গুণ করে দেই। তাহলে গুণ করলে এটা যদি এই দিক দিয়ে গুণ করি, তাহলে কত হচ্ছে? 1x প্লাস 4y। একটু লিখছি আর কি, সবটা লিখছি, যদিও মানে x এর সামনে 1 না লিখলেও হয়, কিন্তু একটু বোঝানোর খাতিরে লিখছি, হ্যাঁ। প্লাস 2z, তারপরে এইটা এই দিক দিয়ে গুণ হবে, তাহলে কত হবে? 4x প্লাস 0y প্লাস 3z। তারপরে এটা এই দিক দিয়ে গুণ হবে, তার মানে কত হবে? 2x প্লাস 3y প্লাস 2z ইকুয়াল কত হবে? 254। এখন আমরা বলতেছি যে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হবে, দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হবে, তাহলে ভুক্তিগুলো পরস্পর সমান হবে, ভুক্তিগুলো পরস্পর সমান হবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি? এটা সমান আমরা লিখতে পারি, একটু বোঝার খাতিরে পুরোটাই লিখতেছি, 1x ও লিখছি প্লাস 2z ইকুয়াল তাহলে কত হবে? 2। তারপরে কি হবে? 4x প্লাস 0y প্লাস 3z ইকুয়াল হবে 5। আর এটা কত হবে? 2x প্লাস 3y প্লাস 2z ইকুয়াল হবে 4। আমরা জানি, আমরা বলছিলাম ম্যাট্রিক্সের ক্লাসে যে দুটো ম্যাট্রিক্স পরস্পর সমান হবে, তাহলে ভুক্তিগুলো পরস্পর সমান হয়, ভুক্তিগুলো পরস্পর সমান হয়। এবার আসো, এর আগের অঙ্কটা যেটা আমরা করলাম সেটাতে কি ছিল? দুইটা চলক ছিল, দুইটা ভেরিয়েবল x আর y ছিল। এইবার কি আছে? এইবার তিনটা চলক আছে, এবার তিনটা চলক আছে x y z। তো সূত্র কিন্তু ওইটাই, সূত্র ওইটাই যে x বের করার সূত্র হচ্ছে dx বাই d, y বের করার সূত্র হচ্ছে dy বাই d, আর z বের করার সূত্র হচ্ছে dz বাই z। তাহলে আমাদের এখানে কি কি বের করতে হবে? d বের করতে হবে, dx বের করতে হবে, dy বের করতে হবে এবং dz বের করতে হবে। তাহলে আসো আমরা বের করি। এখন আমরা লিখি এখন, তাহলে d বের করতে চাই, আমরা d বের করতে চাই। আচ্ছা, d কি হবে? d আমি বলতেছি যে d কিছুই না, d হচ্ছে x y z এর সহগগুলো দিয়ে যে নির্ণায়কটা হবে সেটা। তাহলে x y z এর সহগগুলো লিখি, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। এখন এটা আমরা মান বের করতে হবে, মান বের করা আমরা শিখছি, মান বের করা শিখছি, যেটা আইবির একটু প্রবলেম ছিল। আইবি করে গেলে পিছনে চলে গেছে। আচ্ছা, আইবির প্রবলেম ছিল, দেখো আইবি এটা ক্লিয়ার হবে আবার। তাহলে এটা ডি বের করবো, কি লিখবো? যে 1 লিখলাম, 1 লিখলাম। তাহলে এটা কি হবে? সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, এটা গুণ মাইনাস এটা গুণ। তাহলে এটা গুণ করলে 0 মাইনাস 3 3 কত? 9 হয়ে গেল। তারপর হচ্ছে সূত্রের মাইনাস এই সংখ্যাটা নিলাম, মানে 4 নিলাম। তাহলে এটা সারিবাদ কলামবাদ, তাহলে এটা গুণ, তাহলে 4 দুগুণা 8 মাইনাস এটা গুণ, তাহলে 3 দুগুণা 6। তারপর হচ্ছে সূত্রের প্লাস, এই যে 2 নিলাম, তাহলে এটা সারিবাদ কলামবাদ, তাহলে এটা গুণ, 3 4 12 মাইনাস 2 0 0। তাহলে এটা আমরা মান বের করবো, -9, এখানে 2 হয়েছে, তাহলে এটা হচ্ছে -8, আর এটা হচ্ছে কত? প্লাস 24। তাহলে এটা সমান আমাদের কত বের হলো? 10 17 বাদ দিলে হচ্ছে কত? 7 নাকি? 7। আমাদের ডি বের হয়ে গেল। এবার আমরা বের করব কি? এবার আমরা বের করব dx বের করব। আসো dx। আচ্ছা, dx কি হবে? যদি তুমি ডিটাই চিন্তা করো, তাহলে dx কি হবে? এই কলামটা শুধু চেঞ্জ হবে, এটা x এর কলাম ছিল আমাদের, এই x এর কলামটা চেঞ্জ হয়ে কি হবে? এই কনস্ট্যান্টের কলামটা বসবে।
যখন ডি ওয়াই বের করব তখন এই যে ওয়াই এর কলামটা চেঞ্জ হবে, ওয়াই এর কলামটা তখন বাদ হবে, ওয়াই এর কলামটা জায়গায় কি হবে, কনস্ট্যান্টের কলামটা হবে। যখন আমরা ডি জেড বের করব তখন জেড এর কলামটা বাদ, জেড এর কলামের জায়গায় কনস্ট্যান্টের কলামটা হবে, আর কিছুই না। তাহলে আমরা কি করব, ডি এক্স বের করব, তাহলে এক্স এর কলামটা বাদ, এক্স এর কলামের জায়গায় আমরা কি লিখব, কনস্ট্যান্টের কলামটা লিখব। তাহলে কত হবে 2 5 4, আর বাকিগুলো ঠিকই থাকবে। তাহলে 4 2 0 3 3 2। এখন এটা আমরা বের করতে পারবো, এটা আমরা শিখছি অলরেডি। তাহলে কি করব, এটা আমরা নির্ণয় করব। তাহলে নির্ণয়ের মান বের করব, তাহলে 2 নিলাম, এটা সারিবাদ কলামবাদ, এটা গুণ 0 -9, তারপর সূত্রের -4 নিলাম, সারিবাদ কলামবাদ, তাহলে 5 × 10 -3 × 4 12, সূত্রের প্লাস নিলাম 2, তাহলে এটা সারিবাদ কলামবাদ, তাহলে 3 5 15 -0, তাহলে এটা আমাদের হলো কত -18, এখান থেকে আসতেছে কত -2, -2 এর সাথে এটা গুণ করলে হচ্ছে +8, আর এটা হচ্ছে কত +30। তাহলে এখানে আমরা 8 বাদ দিলে 10, তাহলে এটা 20 হয়ে গেল, 20। আচ্ছা, এবার আমরা কি বের করব, এবার আমরা বের করব ডিওয়াই, ডিওয়াই বের করব, ডিওয়াই। তাহলে ডিওয়াই হলে কি হবে, ওয়াই এর কলামটা চেঞ্জ হবে, ওয়াই এর কলামটা চেঞ্জ, ওয়াই এর কলামটার জায়গায় আমরা কি করব, কনস্ট্যান্টের কলামটা বসাবো। তাহলে 2 5 4, এটা মান বের করতে হবে। দেখো এগুলা যদি তোমরা মান বের করতে পারো তাহলে অলরেডি কিন্তু নির্ণায়কের মান কিভাবে বের করে সেটা কিন্তু সহজ হয়ে যাবে, এবং পরবর্তী আমরা যে পরবর্তী লেকচারে যেগুলো করব সেগুলো কিন্তু আমাদের হচ্ছে নির্ণায়কের মান নির্ণয় ABCD দিয়ে দেওয়া থাকবে, এই একই প্রসিডিউরে করে। তাহলে এখানে কি হবে, 1 নিলাম, তাহলে 1 এর সারিবাদ কলামবাদ, তাহলে হচ্ছে কত 5 × 10 -12, তারপর সূত্রের -2 নিলাম, সারিবাদ কলামবাদ, 4 × 8 -3 × 6, সূত্রের প্লাস নিলাম 2, তাহলে এটা সারিবাদ কলামবাদ, তাহলে 4 × 16 -5 × 10, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের -2, এখান থেকে 2, তাহলে এটা হচ্ছে -4, এখান থেকে আসতেছে 6, তাহলে 6 × 12, তাহলে এটা হয়ে গেল 6। তারপরে আমরা কি করব, তারপরে আমরা বের করব ডিজেড, ডিজেড বের করব। তাহলে ডিজেড কি হবে, ডিজেড এর সময় এবার কি হবে, জেড এর কলামটা বাদ, জেড এর কলামটা বাদ, তাহলে আমাদের জেড এর কলামটার জায়গায় কি হবে, কনস্ট্যান্টের কলামটা হবে। তাহলে আমাদের হবে কত 1 4 2, এটা হচ্ছে 4 0 5 2 3 4, এই মানটা বের করতে হবে এখন। তাহলে এটার সমান আমাদের পাইলাম -15। এই পর্যন্ত বোঝা গেছে কিনা, অনুরোধ একটু কি কষ্ট হচ্ছে না বুঝতে? হ্যাঁ, যে dx যখন বের করব তখন x এর কলামটা বাদ দিয়ে কনস্ট্যান্টের কলামটা হবে, যখন dy বের করব তখন y এর কলামটা বাদ দিয়ে কনস্ট্যান্টের কলামটা হবে, যখন dz বের করব তখন z এর কলামটা বাদ দিয়ে কনস্ট্যান্টের কলামটা হবে, কনস্ট্যান্টের কলামটা হলো। এখন এই পর্যন্ত যখন হয়ে গেল তখন তো আজা আমরা জানি, আমরা যে কি জানি, দেখো আমরা কি জানি যে x ইকুয়াল কি হবে, dx/d, dx/d। তাহলে dx আমাদের কত বের হয়েছিল, 20 মনে হয় নাকি, হ্যাঁ, তাহলে 20/7 x এর মান বের হয়ে গেল। তারপরে আমরা কি লিখবো, y, তাহলে y হচ্ছে কি dy/d, dy আমাদের বের হচ্ছে 6, তাহলে 6/7। তারপরে লিখবো z, z মানে হচ্ছে dz/d, তাহলে dz বের হচ্ছে আমাদের কত -15, d বের হচ্ছে 7। তাহলে অতএব x y z ইকুয়াল হচ্ছে কত 20/7, 6/7, 6/7 -15/7। কি সহজ অঙ্ক এটা, 3k অঙ্কটা করবো। এবার দেখো আমি অঙ্কটা লিখলাম না, কেতাবউদ্দিন স্যারের প্রশ্নমালা 1 এর বি, অঙ্ক নাম্বার হচ্ছে 13k। তাহলে এখানে দেওয়া আছে কি m ইকুয়াল দেওয়া আছে, x ইকুয়াল দেওয়া আছে, এইবার বলছে কি m⁻tx ইকুয়াল একটা মান দেওয়া আছে, দিয়ে বলছে যে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করো। তাহলে দেখো তো m যেটা দেওয়া আছে আমরা কি করব, সলিউশনে লিখবো আমরা যে দেয়া আছে বা দেওয়া আছে, যাই লেখেন দেওয়া আছে, m ইকুয়াল কি দেওয়া আছে, m ইকুয়াল দেওয়া আছে 2 1 1 -1 2 0 3 0 1। ওকে, তাহলে অতএব m এর পাওয়ার t কি হবে, m এর পাওয়ার t মানে এটার পাওয়ার t হবে, এইটার পাওয়ার t। আর কোনো কিছুর পাওয়ার t মানে তো আমরা বুঝে ফেলছি যে t মানে হচ্ছে ট্রান্সপোজ করে দিতে হবে, ট্রান্সপোজ মানে হচ্ছে সারিটাকে কলাম বানাই দিতে হবে অথবা কলামটাকে সারি বানাই দিতে হবে, একই কথা। তাহলে আমরা সারিটাকে যদি কলাম বানাই তাহলে 2 1 1 -1 2 0 3 0 1। সুন্দর জিনিস। অতএব এখন ওখানে অঙ্কে দেওয়া আছে m⁻tx ইকুয়াল দেওয়া আছে b, m⁻tx না সরি tx ইকুয়াল এখানে একটা ম্যাট্রিক্সের মান দেওয়া আছে -1 0 2, এটা দেওয়া আছে।
তাহলে m টু দি পাওয়ার t এর মান আমরা পাইছি, m টু দি পাওয়ার t আমাদের এইটা, তাহলে m টু দি পাওয়ার t এর মান আমরা বসাই দেই, তাহলে কত হচ্ছে 2 -1 3 1 2 0 1 0 1। তাহলে এটার সাথে x, x হচ্ছে কি x y z, আর এটা সমান দেওয়া আছে আমাদের কত -1 0 2। আচ্ছা, তাহলে এটা আমরা এখন গুণ করব, এটা গুণ করি, তাহলে এর পরের লাইন হচ্ছে আমাদের এটা আমরা গুণ করে দেই, এটা গুণ করি, তাহলে হচ্ছে কত এর সারিটার কলাম বরাবর বসাই দেব, তাহলে 2x মাইনাস একটু লিখলাম 1y, এগুলাতে তোমরা সবগুলা লেখার চেষ্টা করবা, মানে 1 তো আমরা সচরাচর লিখি না, বা 0 দিয়ে গুণ করলে তো 0 হয়ে যায়, ওটা আমরা 0 লিখে ফেলি, কিন্তু এখানে আমরা সবগুলা লেখার চেষ্টা করব, কারণ আমাদের ওই নির্ণায়কটা তাহলে গঠন করাটা সহজ হবে। প্লাস এটা কত হচ্ছে 3z, তারপরে কি হচ্ছে সারিটার কলাম বরাবর বসাই দিব, এই যে তোমার নাম কি? সাবিনা, সাদিয়া। আচ্ছা, এই যে সাদিয়া যেমন মনে করো যে সে গুণগুলো করে নাই, তার ক্ষেত্রে একটু কঠিন হবে। আচ্ছা, গুণ কিভাবে করে? দুইটা ম্যাট্রিক্সের যে সারিটা এর কলাম বরাবর বসাই দিতে হয়। তাহলে দেখো এইটা এই কলাম বরাবর বসাই দিব, তাহলে এইটা যদি এই পাশ দিয়ে বসাই দেই, তাহলে 1x এর সাথে গুণ হবে, 2y এর সাথে গুণ হবে, 0z এর সাথে গুণ হবে, বসাই দেই, তাহলে কত হচ্ছে 1x প্লাস 2y প্লাস 0z। একটু কঠিন মনে হবে শুরুতে, তবে এটা এই বরাবর যদি বসাই দিই তাহলে কত হবে 1x প্লাস 0y প্লাস 1z ইকুয়াল আমাদের দেওয়া আছে কত -102। এই পর্যন্ত হইলো। এখন আমরা বলছি যে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হবে, ঘটনা একটাই যে দুটো ম্যাট্রিক্স পরস্পর সমান হবে, তাহলে ভুক্তিগুলো পরস্পর সমান হবে, তার মানে এইটা ইকুয়াল এটা লেখা যাবে, এটা ইকুয়াল এটা লেখা যাবে, এটা ইকুয়াল এটা লেখা যাবে। তাহলে আমরা লিখি, তাহলে 2x মাইনাস 1y প্লাস 3z ইকুয়াল -1, আমরা লিখতে পারি 1x প্লাস 2y প্লাস 0z ইকুয়াল 0, আমরা লিখতে পারি 1x প্লাস 0y প্লাস 1z ইকুয়াল 2। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা যেভাবে লিখতেছিলাম এর আগে সেম একইভাবে লিখবো। তাহলে d ইকুয়াল বের করব আমরা, তাহলে d নির্ণায়কটা কি হবে? d নির্ণায়কটা হবে কি x y z এর সহগগুলা দিয়ে যেটা নির্ণায়ক হয় সেটা d নির্ণায়ক হবে। তাহলে হবে কত 2 -1 3, তারপর হচ্ছে কত 1 2 0, তারপর হচ্ছে 1 0 1 1 0 1। তাহলে এটা বের করা আরো একবার তোমাদের খাতিরে, অনিরুদ্ধর খাতিরে, যেহেতু আমরা অনিরুদ্ধকে ডেডিকেট করতেছি এটা অঙ্ক। তাহলে 2 নিলাম এই সারিবাদ কলামবাদ, তাহলে এটা গুণ, তাহলে 2 একে 2 মাইনাস 0, সূত্রের মাইনাস, আবার এখানে -1 আছে। আচ্ছা, বোঝার খাতিরে আমি -1ই লিখলাম, নাও এটা সরাসরি +1 লিখতে চাইছিলাম কিন্তু লিখলাম না। তাহলে -1 নিলাম, তাহলে এটা সারিবাদ কলামবাদ, তাহলে এটা গুণ, 1 1 গুণ করলে 1 মাইনাস 1 আর 0 গুণ করলে 0। তারপর থেকে সূত্রের প্লাস 3 নিলাম, তাহলে এটা সারিবাদ কলামবাদ, তাহলে হচ্ছে 1 আর 0 গুণ করলে 0 0 মাইনাস 2 একে 2, তাহলে হচ্ছে কত 4, এটা হচ্ছে +1, এটা হচ্ছে -6, তার মানে -1। তারপরে আমরা বের করব কি? তারপর আমরা বের করব dx বের করব। তাহলে dx কি হয়? dx কি হবে যে শুধু x এর কলামটা চেঞ্জ হবে, তাহলে x এর কলামটা চেঞ্জ হয়ে কি হবে? কনস্ট্যান্টের কলামটা বসবে, তাহলে -1 0 2, আর বাকিগুলো ঠিকই থাকবে, -1 3 2 0 0 1। আচ্ছা, তাহলে এটা যদি আমরা গুণ করে যদি মান বের করতে চাই তাহলে কি হবে? -1 থাকলো, তাহলে সারিবাদ কলামবাদ দিলে 2 -0, তারপরে এটা সূত্রের মাইনাস, এখানে আবার -1 আছে, তাহলে প্লাস দিয়ে দিলাম +1, তাহলে সারিবাদ কলামবাদ 1 আর 0 গুণ করলে 0 মাইনাস 2 আর 0 গুণ করলে 0, তারপর হচ্ছে কি সূত্রের প্লাস 3 দিলাম, তাহলে সারিবাদ কলামবাদ দিলে হচ্ছে কত 0 -4, আমাদের -14 হয়ে গেল। তারপরে আমরা ঠিক আছে -14 বলিস নাকি? হ্যাঁ 0 -0 0 0 সাথে 1 গুণ করলে 0। তারপর আমরা কি করব? dy বের করব, dy। তাহলে dy এবার আমরা বলতেছি যে y এর কলামটা চেঞ্জ হবে, তাহলে এটা থাকলো 2 1 1, y এর কলামটা তখন কি হয়ে যাবে? -1 0 2, আর পরেরটা আছে 3 0 1। থিমটা ধরা গেছে তো না? তাহলে আমরা 2 নিলাম, তাহলে সারিবাদ কলামবাদ, তাহলে 1 -0, সূত্রের মাইনাস
এখানে -1 নিলাম, তাহলে সারিবাদ কলামবাদ 1 - 0, সূত্রের প্লাস নিলাম 3 নিলাম, তাহলে সারিবাদ কলামবাদ 2 - 0 সমান আমাদের হয়ে যাবে 7। ডিজেড বের করব, ডিজেড, তাহলে এবার জেড এর কলামটা চেঞ্জ হবে, তাহলে 2 - 1 1 2 1 0, আর এটা হয়ে যাবে তাহলে কত -1 2 0। ভুল লিখলাম নাকি? -1 0 2 হওয়ার কথা না, -1 0 2 এটা ছিল না আমাদের কনস্ট্যান্টটা। তাহলে আমরা 2 নিলাম, আগের মতোই 2 নিলাম, সারিবাদ কলামবাদ 4 - 0, সূত্রের মাইনাস নিলাম, তাহলে -1, এটা সারিবাদ কলামবাদ, তাহলে হচ্ছে কত 2 - 0, সূত্রের প্লাস এখানে -1 নিলাম, তাহলে সারিবাদ কলামবাদ 0 - 2, এটা হয়ে গেল আমাদের 12। এখন আমরা তো সূত্র জানি যে অতএব x ইকুয়াল কি হবে dx বাই d, তাহলে dx এর মান আছে -14, d এর মান বের হয়েছে -1, তার মানে এটা হয়ে গেল 14। নিচে লিখবেন y মানে তাহলে হচ্ছে কত dy বাই d, dy আমাদের বের হয়েছে 7, d বের হয়েছে -1, তার মানে এটা -7। তারপরে হচ্ছে কত z মানে হচ্ছে dz বাই d, dz বের হয়েছে 12, আর d এর মান হচ্ছে -1, তার মানে এটা হচ্ছে -12। তাহলে অতএব x y z ইকুয়াল 14 - 7 -12। তাহলে ক্রেমারের পদ্ধতি আমি তোমাদেরকে শিখাই দিলাম। এখন আসো, আমরা তো শুরু করছি 13 কত থেকে, 13 i থেকে শুরু করছি, তাহলে আমরা অঙ্ক করলাম 13 i j k, 3টা অঙ্ক করলাম। এখন ওখানে তো 13 a থেকেই অঙ্কগুলো শুরু হয়েছে। দেখো তো 13 a যে অঙ্কটা দেয়া আছে, 13 a যে অঙ্কটা দেওয়া আছে কি 2x + 3y = 4, আর দেওয়া আছে কত x - y = 7, এটা দেওয়া আছে যে এইটা ক্রেমার পদ্ধতিতে আমাদেরকে সলিউশন করতে হবে। তো দেখো তো আমরা যখন ম্যাট্রিক্সের i থেকে যে অঙ্কগুলো সলিউশন করতেছিলাম, ওগুলাতে কিন্তু ওই যে দুইটা ম্যাট্রিক্স গুণ করার পরে এইটা ম্যাট্রিক্স সমান এইটা ম্যাট্রিক্স লেখার পরে কিন্তু এরকম ইকুয়েশনই আসতেছিল, তাই না? এখানে ইকুয়েশনগুলো আসার পর তারপরে আমরা লিখতেছিলাম যে এখন d = এত, dx = এত, dy = এত, তার মানে এটাতে কি, এটাতে আরো অঙ্কের লাইন কমে গেছে, কারণ এবার ইকুয়েশনগুলাই দেওয়া আছে। তার মানে কি এখানে আমাদের ডাইরেক্ট লিখলেই হবে যে d ইকুয়াল কি হবে 2 3 1 -1, তাহলে এটা কত হলো -2 -3, তার মানে হচ্ছে -5। dx বের করব, dx, তাহলে x এর কলামটা বাদ, x এর কলামের জায়গায় কনস্ট্যান্টের কলামটা হবে, বাকিগুলো ঠিক থাকলো, তাহলে এটা হচ্ছে -4 -21, তাহলে এটা হয়ে গেল -25। dy বের করব, dy, তাহলে y এর কলামটা বাদ, y এর কলামের জায়গায় কি হবে কনস্ট্যান্টের কলামটা হবে, তাহলে 7 × 14 - 4, তার মানে হচ্ছে 10। তাহলে অতএব x ইকুয়াল হচ্ছে dx বাই d, dx মানে আমাদের বের হয়েছে কত dx বের হয়েছে কত -25 বাই হচ্ছে -5, তার মানে 5, আর y হচ্ছে কত dy বাই d, dy বের হয়েছে 10, d এর মান হচ্ছে -5, তার মানে -2, তাহলে অতএব x y হচ্ছে কত 5 - 2, তার মানে এটাতে আমাদের আরো লাইন কমে গেল। আচ্ছা দেখো, চলে আসো কেতাবউদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 1 এর বি 31 নম্বর পেজ 14 a। 14 a তে দেওয়া আছে কি যে a = এত, b = এত হলে a b এর ট্রেস নির্ণয় করো। ট্রেস বের করতে বলছে, ট্রেস শব্দটা হচ্ছে ট্রেস। আচ্ছা ট্রেস জিনিসটা কি, ট্রেস জিনিসটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। মনে করো একটা ম্যাট্রিক্স মনে করো এরকমটা দেওয়া আছে, এটা মনে করো একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, এইটারে যদি আমাদেরকে ট্রেস বের করতে বলে, ট্রেস, তাহলে ট্রেস সমান আসলে হচ্ছে কি জানো a11 + a22 + a33, মানে এই যে এই কোনাকুনিগুলো যোগ করলেই ট্রেস পাওয়া যায়। তাহলে যদি এই ম্যাট্রিক্সটারই আমাদেরকে ট্রেস বের করতে বলতো, তাহলে কি হতো 1 + 5 + 9, এটা অ্যান্সার হতো। তাহলে এখানে আমাকে কি বলছে, a দেওয়া আছে, b দেওয়া আছে, a b এর ট্রেস, তাহলে a b প্রথমে আমাকে গুণ করে নিতে হবে, তাহলে গুণ করলে যে ম্যাট্রিক্স এরকম একটা ম্যাট্রিক্স দাঁড়াবে, তখন ওটার এই কোনাকুনিগুলো গুণ করে দিলেই হয়, যোগ করে দিলেই হয়ে যাবে। এখন নতুন করে কি আমার গুণ শেখানোর দরকার আছে? চলেন, বহুবার শিখাইছি, বহুবার, মানে আমার তো মনে হচ্ছে যে মুখস্থই হয়ে গেছে যে গুণ কেমনে করতে হয়। আচ্ছা তারপরে দেখো, তারপরে 14 b, এগুলা নিয়ে আমি খালি তোমাদেরকে এমনি একটা ধারণা দিচ্ছি, হ্যাঁ, এগুলো অঙ্ক ওইভাবে করতে হবে না।
13 বি কি বলছে দেখো তো, 13 বি বলছে যে 3 ইনটু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে বলছে এটা যদি অভেদ ম্যাট্রিক্স হয় তাহলে এক্স ওয়াই এর মান বের করো। তাহলে এটা আমরা কি করব, 3 প্রথমে গুণ করে দিব, যেহেতু একটা ম্যাট্রিক্সের সামনে কিছু গুণ আছে, আমরা বলছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কিছু গুণ থাকলে সকল উপাদানের সাথে গুণ করতে হয়। তাহলে এটা যদি আমি সকল উপাদানের সাথে গুণ করে দেই, এটা এখন কি বলছে যে এটা যদি একটা অভেদ ম্যাট্রিক্স হয়। আচ্ছা, অভেদ ম্যাট্রিক্স নিয়ে আমরা কথা বলছি যে অভেদ ম্যাট্রিক্স মানে হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে আই দিয়ে যেটা আমরা প্রকাশ করতেছি। ওরা বলতেছে এটা যদি একটা অভেদ ম্যাট্রিক্স হয়, মানে এটা কি হবে, অভেদ ম্যাট্রিক্সের সমান হবে 1 0 0 0 1 0 0 0 1। বলছে এইটার সমান যদি হয় তাহলে এক্স ওয়াই এর মান কত। তাহলে এক্স ওয়াই এর মান কত, তাহলে আমরা বলছি যে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হবে, তাহলে ভুক্তিগুলো পরস্পর সমান হবে, ভুক্তিগুলো পরস্পর। তাহলে দেখো তো, তাহলে এইটা সমান আমরা এইটা লিখতে পারবো। তাহলে যেহেতু আমাদের এক্স ওয়াই বের করতে বলছে, তাহলে আমরা এক্স ওয়াই এর টার্মগুলো নিচ্ছি, তাহলে আমরা লিখতে পারবো 3x = 1, তাহলে x ইকুয়াল আমাদের হচ্ছে 1/3। তারপরে আমাদের এক্স ওয়াই এই জায়গায় আছে, তাহলে এইটার সমান আমি কি লিখতে পারবো, এটা লিখতে পারবো, এটা লিখতে পারবো। তাহলে আমার কি হবে 3x - 3y = 0। তাহলে এখান থেকে কি লেখা যায়, x - y = 0 লেখা যায়, বা y = x লেখা যায়। তাহলে y = আর x এর মান তো আগেই বের করছি 1/3, ঠিক আছে। 14 সি, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দিয়ে বলছে যে সি ইকুয়াল কি হবে, a + b হবে, a + b। তাহলে প্রথমে আমাদের এই দুটো ম্যাট্রিক্স আগে যোগ করে দিতে হবে, যোগ করে দিলে আমরা সি ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে এই দুটো ম্যাট্রিক্স যদি আমরা যোগ করি, মানে a + a আর b যোগ করে আমাদের সি ম্যাট্রিক্সটা এটা দাঁড়ালো। এখন আমাদের বলছে কি যে এই ম্যাট্রিক্সটা কি হবে, এই ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স হবে, প্রতিসম ম্যাট্রিক্স, তাই না? হ্যাঁ, প্রতিসম ম্যাট্রিক্স বলছে। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে। প্রতিসম ম্যাট্রিক্স যদি তুমি জানতে চাও, তাহলে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলবো যদি এর যে ট্রান্সভার্স ম্যাট্রিক্সটা হবে, ট্রান্সভার্স ম্যাট্রিক্সটা মানে a টু দি পাওয়ার t যে ম্যাট্রিক্সটা হবে, এইটা এবং এইটা যদি সমান হয়, এটা এবং এটা যদি সমান হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো, ঠিক আছে। আবার বলি, তাহলে এটা যদি আমরা ডেফিনিশন আকারে বলতে চাই, কিরকম হবে, যে একটি ম্যাট্রিক্স এ কে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে বা বলা হয় যদি a = a টু দি পাওয়ার t হয়। ম্যাট্রিক্সটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলবো যদি এর ট্রান্সভার্স ম্যাট্রিক্স যেটা হবে বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা হবে, ওইটা এবং এই ম্যাট্রিক্সটা পরস্পর সমান হয়। তাহলে এটা ট্রান্সভার্স ম্যাট্রিক্সটা লিখি, এইটাই তো, এইটারই যেহেতু প্রতিসম ম্যাট্রিক্স বলছে, তাহলে এটা ট্রান্সভার্স ম্যাট্রিক্সটা কি হবে, ট্রান্সভার্স ম্যাট্রিক্স মানে কি, সারিটাকে কলাম বানাই দিতে হবে। তাহলে -1 2 কত y + 3 নাকি, তারপর হচ্ছে কত 2 5 8, তারপর কত 2, এইটাকে এই পাশ দিয়ে বসাই দিছি, এটাকে এই পাশ দিয়ে বসাই দিছি, তাহলে এইটা এই পাশ দিয়ে, তাহলে হচ্ছে কত 10 1 + x আর হচ্ছে কত -9। এখন আমরা বলতেছি যে প্রতিসম ম্যাট্রিক্স হলে কি হয়, এইটা এবং এইটা পরস্পর সমান হয়, পরস্পর সমান হয়। এখন তাহলে এই যে সমানের ইয়া থেকে লিখলে হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান হবে, তাহলে ভুক্তিগুলো পরস্পর সমান হবে, ভুক্তিগুলো পরস্পর সমান, তাহলে x যদি বের করতে চাই তাহলে এটা সমান এটা হবে। তার মানে আমরা লিখতে পারবো কি 1 + x = 8, তাহলে x = হচ্ছে কত 7। আবার লিখতে পারবো এইটা সমান এটা লিখতে পারবো, এটা সমান এটা, তাহলে y + 3 = 10, তার মানে y এর মানও 7। দুটাই কি 7 7 আছে आंसर, হ্যাঁ 7 7। আচ্ছা, ঘটনাটা ক্লিয়ার। তাহলে এখানে আমাকে কি জানতে হচ্ছে, এখানে আমাকে জানতে হচ্ছে ম্যাট্রিক্সটা ডেফিনিশন। এখন কথা হচ্ছে পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা আছে কি, ডি নাম্বার অঙ্ক দেওয়া আছে বি প্রতিসম, বি প্রতিসম, বি প্রতিসম মানে কি, এনটি 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 মানে কি হয়, মাইনাস হয়, মাইনাস, খালি এটার সাথে মিলাই দিলে হয়, তখন খালি একটা সামনে মাইনাস আসবে, তার মানে তখন এখানে একটা সামনে মাইনাস আসতো, এটা এটার সাথে গুণ করে দিতাম, তখন এটা ম্যাট্রিক্স পরস্পর সমান, ভুক্তিগুলো পরস্পর সমান লিখবো, হয়ে গেল। যদিও এগুলা কিন্তু কখনোই আসে নাই, হ্যাঁ, কিন্তু এগুলো আমাদেরকে জানতে হবে কি যে এগুলো ডেফিনেশনগুলোর এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, যে প্রতিসম ম্যাট্রিক্স কি, বিপ্রতিসম ম্যাট্রিক্স কি। এবং যেমন আমি তোমাদেরকে অলরেডি সমঘাতী, হ্যাঁ, এবং অবেদঘাতী এগুলা নিয়ে কথা বলছি। যেমন পরের পেজেই দেখো, পরের পেজে আমরা যখন এই অধ্যায়টা শুরু করছিলাম তখনই কিন্তু আমরা 1 এর বির প্রথম অঙ্কটাই করছিলাম, ই নাম্বার অঙ্কটা, যে এত ম্যাট্রিক্সটি সমঘাতী ম্যাট্রিক্স হবে। সমঘাতী ম্যাট্রিক্স মানে আমরা বলছিলাম যে কি হয়, a² = a * a ইকুয়াল কি হয়, a হয়, এটা আমরা বলছিলাম। তারপরে অঙ্কটা ছিল কি অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স বলছিলাম যে a² = a * a ইকুয়াল i হয়। এগুলা কিন্তু আমরা কথাগুলো বলছি, ঠিক আছে। তো এই ডেফিনেশনগুলো আমাদের পড়তে হবে। আচ্ছা, এবার তাহলে আসো ম্যাট্রিক্স সম্পর্কে ওভারঅল আমি তোমাদেরকে কি পড়াইলাম, কি পড়াইছে। ম্যাট্রিক্সের 7 টাইপের অঙ্ক আছে। ম্যাট্রিক্সের 7 টাইপের অঙ্কের মধ্যে আমরা শুরু করেছিলাম যে ম্যাট্রিক্সের টাইপ নাম্বার 1 ম্যাট্রিক্সের যোগ, টাইপ নাম্বার 2 হচ্ছে ম্যাট্রিক্সের বিয়োগ, টাইপ নাম্বার 3 হচ্ছে ম্যাট্রিক্সের গুণন, টাইপ নাম্বার 4 হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয়, টাইপ নাম্বার 5 এ আমরা শিখছিলাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয়। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় আলাদা করে কোনো অঙ্ক নাই, আলাদা করে অঙ্ক নাই, আমাদের এমসিকিউ টাইপের দরকার হবে। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমাদের দরকার হচ্ছে কিসের জন্য, ইনভার্স ম্যাট্রিক্স যে বের করতেছি তার জন্য কিন্তু আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা দরকার হচ্ছে।
হ্যাঁ, তারপরে আমরা টাইপ নাম্বার 6 এ আসেই আমরা করেছিলাম ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়। ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় আমরা যখন করেছিলাম তখন আমি যখন ইনিশিয়াল স্টেজে আমরা যখন করছিলাম তখন খালি আমি শিখাইছিলাম যে দুইটা সারি দুইটা কলাম থাকলে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করে, তখন খালি শর্ট সূত্রটা শিখাইছিলাম যে একটা ম্যাট্রিক্স যদি এ বি সি ডি এরকম একটা ম্যাট্রিক্স হয় তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে যে ডি আর এ ইন্টারচেঞ্জ হবে, বি আর সি এর সামনে মাইনাস দিয়ে গুণ হবে আর সামনে 1/AD - BC হবে, যেখানে AD - BC এর মান কখনোই শূন্য হবে না, কারণ শূন্য হলে ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না, যেটা আমরা রিটেন টাইপে পরে আসিয়া মড এ দিয়ে বের করছিলাম যে মড এ এর মান যদি 0 হয়ে যায় তাহলে ওই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না। ঠিক আছে, ওটা তখন বের করতে। তো রিটেন টাইপ কিভাবে করে ওটা আমরা কিন্তু যখন থিওরিটিক্যালি অঙ্ক করতে আসলাম তখন ওটা আমরা করলাম যে ইনভার্স ম্যাট্রিক্স বের করার আসলে স্পেসিফিক সূত্রটা হচ্ছে কি যে 1/mod A adjoint of A, আর adjoint of A কিভাবে বের করে আমরা শিখাইছি, mod A কিভাবে বের করে আমরা শিখাইছি। তারপরে আমাদের টাইপ নাম্বার 7 ছিল, টাইপ নাম্বার 7 ছিল সিঙ্গুলার ম্যাট্রিক্স নির্ণয়, সিঙ্গুলার ম্যাট্রিক্স নির্ণয় বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স নির্ণয়। ব্যতিক্রমী ম্যাট্রিক্স নির্ণয় নিয়ে আমরা রিটেন টাইপ অঙ্ক দেখাইছি 1 এর বি তে 11 নম্বরের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স নির্ণয়ের অঙ্ক ছিল। ঠিক আছে, এই ছিল আমাদের এমসিকিউ টাইপ পড়াশোনা। তার সাথে আমরা একটা এক্সট্রা সূত্র শিখলাম, সেটা হচ্ছে কি ক্রেমারের সূত্র। ওইটার সাথে মানে এমসিকিউ থেকে রিটেনের মধ্যে কোনোই কিন্তু পার্থক্য নাই, খালি রিটেনে এসে আমরা একটা এক্সট্রা জিনিস করছি, সেটা হচ্ছে ক্রেমারের সূত্র। যে ক্রেমারের সূত্রটা কি হয় এটা আমাদের রিটেন টাইপের পরীক্ষায় আসে, এই জন্য ক্রেমারের সূত্র আমাদের করতে হয়েছে।